স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। স্বাধীনতার মাস মার্চে মুক্তিযুদ্ধভিত্তিক ছবির কদর অনেক বেড়ে যায়। ছোট পর্দায় দেখানো হয় এই ধারার চলচ্চিত্র, আবার বড় পর্দায় মুক্তির মিছিলে এগিয়ে থাকে মুক্তিযুদ্ধের ছবি। চলতি মার্চেও সেই ধারার প্রতিফলন। আগামীকাল আসছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন চলচ্চিত্র। এসব নিয়ে আজকের আলোচনা আলো ছায়ায় মুক্তিযুদ্ধ। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনয়শিল্পী, নির্দেশক ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, আছেন অভিনয়শিল্পী ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, নির্মাতা ও অভিনয়শিল্পী সোহেল আরমান এবং চলচ্চিত্র প্রযোজক শাহিন কবির। স্বাগত আপনাদের। হাসান ভাই, প্রথমে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা, সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধটা আসলে চলচ্চিত্রে কিভাবে আসছে, সেখানে আপনার অভিজ্ঞতাটা কেমন, সেটা দিয়ে একটু শুরু করতে চাই। চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ছবি প্রথম দিকে কিছু হয়েছিল, মধ্যে কিছু ভাটা পড়েছিল, আবার এখন হচ্ছে। তো এখন যে ছবিগুলি হচ্ছে সেগুলি যারা নির্মাণ করছেন তারা মুক্তিযুদ্ধ দেখেননি, আর তখন যারা ছবি নির্মাণ করেছেন তারা মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা এটার একটা পার্থক্য হতেই হবে, এটা হওয়া উচিত আমি মনে করি। কারণ ডিস্টেন্স পার্সপেক্টিভ থেকে একটা ভিউ পাওয়া যায়, আবার ক্লোজ থেকে আরেকটা ভিউ পাওয়া যায়, দুটোতে কিন্তু পার্থক্য হয়। সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতাটা প্রচুর কাজ করে এবং সেটা ইনফ্লুয়েন্স করে নির্মাতাকে। তিনি যেটা দেখেছেন তার বাইরে তিনি যেটা দেখেন নাই সে সম্পর্কে তার আগ্রহ কম থাকে। আর এখন যে প্রজন্মের, তারা সার্বিকভাবে মুক্তিযুদ্ধকে দেখার চেষ্টা করছেন এবং সেটাতে যে যুদ্ধ থাকতেই হবে তেমন কোনো কথা না। যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে নানান ঘটনা ঘটেছে সেখানে, যাতে যুদ্ধটা নেপথ্যে আছে কিন্তু যুদ্ধের এফেক্টটা আছে, এই ধরনের কিছু কাজকর্ম হয়েছে। তো সোহেল আরমান যেটা করেছেন, যেটাতে আমি নিজে অভিনয় করেছি, সেটাতে যুদ্ধও আছে, যুদ্ধের পশ্চাৎপদে যেসব ঘটনাগুলি সামাজিকভাবে ঘটছে বা সমাজে ঘটছে সেগুলোও আছে। এই দুটো মিলিয়ে একটা ছবি সে নির্মাণ করেছে, যেটা আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। এখানে কাজ করতে গিয়ে কি ওই যে পার্সপেক্টিভের যে কথাটা বললেন, যে এমন একজন চলচ্চিত্র নির্মাণ করছে যার আসলে এটা সম্পর্কে ধারণা হচ্ছে অন্যের কাছ থেকে ধারণা, সেক্ষেত্রে আপনি যেহেতু মুক্তিযুদ্ধটাকে সরাসরি দেখেছেন, ফলে এই দুইটা টেক্সটের মধ্যে কোনো ধরনের পার্থক্য অভিনয় করতে গিয়ে মনে হয়েছে? সেরকম আমার মনে হয়নি, তবে যে পরিমাণ অত্যাচারটা সেই সময় হয়েছে সেটি দেখানো খুব দুরূহ কাজ। মানে মানব ইতিহাসে এরকম অত্যাচার আর হয় নাই। জুরা যেভাবে তাদের উপরে অত্যাচারটা 5 বছরে যেটা হয়েছিল, সেটা যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ছবি হয়েছে, পত্রপত্রিকা লেখালেখি, কারণ তারা খুব বিত্তশালী, ক্ষমতাশালী এবং তারা এটা করতে পেরেছে। আমাদের যে চলচ্চিত্রগুলো হয়েছে, আমাদের এত বাজেট নেই, এভাবে আমরা যুদ্ধে সেই বিরাট ব্যাপারটা আমরা দেখাতে পারি না। আমরা খণ্ডিতভাবে গল্পগুলোকে দেখাচ্ছি এবং সেখানে যে কাহিনীগুলো এসেছে তাতে অত্যাচার, যুদ্ধ, আর যুদ্ধেতে আমাদের যে বীরত্বটা, অসাধারণ বীরত্ব দেখিয়েছে বাঙালি সেই সময়। পাকিস্তান আমলে বলা হতো যে বাঙালিরা যুদ্ধ করতে পারে না, বাঙালি লোক মাছলি খাতা হ্যায়, তারা হাইট কম, চেস্ট ছোট, তারা কি যুদ্ধ করবে। তখন এই তাগড়া তাগড়া পাঞ্জাবিরা যখন হাঁটু গেড়ে আমাদের সামনে সারেন্ডার করলো, তখন আমাদের দেখতে খুব ভালোই লেগেছিল যে এরা আমাদের কাছে পাকিস্তানের যে মিথ ছিল, পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী, সেটা ভেঙে চুরমার হয়ে গেল আমাদের দ্বারাই, যুদ্ধের দ্বারা। তো এখানে আমার মনে হয় যে এতদিন পরে মানুষ দেখতে চাইবে সেটা যুদ্ধের প্রেক্ষাপট, কারণ এবং যুদ্ধের পরিণতি। তো এগুলো সৎভাবে চিত্রায়িত করা উচিত। এখানে আমাদের যেটা অসুবিধা হয়েছে যে যারা সেই সময় যুদ্ধ করেছিলেন বা যুদ্ধ দেখেছিলেন বা যারা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, সবাই কিন্তু এখনো বাংলাদেশে আছে। যারা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাও আছে, যারা যুদ্ধ করেছিল তারাও আছে, আর যারা যুদ্ধের দর্শক ছিল তারাও আছে।
সবারই কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাগুলি এরা সবাই কিন্তু চলচ্চিত্রে যে অনুপস্থিত তা বলবো না, যুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদেরও কেউ কেউ চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং তারাও লিখেছেন বিভিন্ন কিছুতে, সেখানে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এইটাকে কাটিয়ে সঠিক ইতিহাসটা জানানোর দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মের নির্মাতাদের। একটু শহীদুজ্জামান সেলিমের কাছে যাব, যে খুব কাছাকাছি সময়ে পরপর দুটি ছবি মুক্তি পাচ্ছে আপনার, যেটা মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। মেঘমল্লারেও আমরা আপনাকে দেখেছি এবং এখন এই তো প্রেমেও আপনাকে দেখা যাবে। মানে সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধ যেভাবে আসছে, বিশেষ করে এখনকার প্রজন্মের, হাসান ভাই যেটা বলছিলেন, সেই দিক থেকে এই নতুন ছবিতে, অর্থাৎ এই তো প্রেম ছবিতে যে ছবিটা কিভাবে দেখানো হলো মুক্তিযুদ্ধকে, সেইটা একটু আমাদেরকে বলবেন। নিশ্চয়ই, এখানে থ্যাংক ইউ। সোহেল আরমানের এটা প্রথম ছবি, আমি খুবই খুশি যে এই ছবিতে আমি কাজ করতে পেরেছি। হ্যাঁ, মেঘমল্লারে মুক্তিযুদ্ধ দেখানো হয়েছে একটি অবরুদ্ধ পরিবার, একটি অবরুদ্ধ দেশ, একটি অবরুদ্ধ জনপদ, মানে এক একটা আঙ্গিক আছে, এক একজন নির্মাতা এক একভাবে যুদ্ধটাকে দেখেছেন এবং এক্সপ্লেইন করতে চেয়েছেন। প্রথম দিকে হাসান ভাই যে কথাটা বলছিল যে প্রথম দিকের যে চলচ্চিত্রগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক, ওগুলো কিছু ফাইটের উপরে ডিপেন্ড করে, যুদ্ধের উপরে বিশেষ করে ছবি তৈরি হয়েছে, একদম সরাসরি ফাইট, সেই যুদ্ধ বলতে মিলিটারি মুক্তিবাহিনীর যুদ্ধটাই মেইনলি ওখানে ছিল, এবং বিজয় এবং আত্মত্যাগ। মেঘমল্লারে যেটা হয়েছে, বা তার মাঝখানেও আরও দু চারটে মেঘের অনেক রং বা অন্যান্য যে ছবিগুলো হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে একটি পরিবার কেন্দ্রিক জটিলতা, একটি পরিবার কিভাবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু একটি পরিবারের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো দেশকে বিচার করার একটা চেষ্টা করা হয়েছে, এবং সেখানেও বিজয় গাথাটা আছে অন্যভাবে, পরোক্ষভাবে। ওখানে যুদ্ধ হচ্ছে এরকম মেঘমল্লারে এরকম নাই। সোহেল আরমানের ছবিটা যেটা আমি অভিনয় করে, যেটা আমার মনে হয়েছে, স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে, অভিনয়ের সময় মনে হয়েছে, এবং আমি আলোচনাও করেছি, সেটা হচ্ছে এটি টোটালি একটি বিনোদন ধর্মী ছবি। কিন্তু এই বিনোদন ধর্মী ছবির মধ্যে প্রেম আছে। যুদ্ধের সময় যে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা পেয়েছি, বাঙালি জাতি পেয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, আমরা মৃত মানুষ পেয়েছি, অনেক বিজয় পেয়েছি, মৃতের বিনিময়ে, রক্তের বিনিময়ে পেয়েছি। তো এই সময়ে প্রেম হয়েছে, এই সময় বিয়ে হয়েছে, এই সময় যুদ্ধ হয়েছে, এই সময় সম্প্রীতি হয়েছে, এই সময় বিজয় হয়েছে, এই সময় আত্মত্যাগ হয়েছে, এবং সঙ্গে সঙ্গে বিনোদন যে জিনিসটা একটি চলচ্চিত্রের, ওই দৃষ্টিভঙ্গি থেকে সোহেল আরমান এই ছবিটা তৈরি করেছে। এবং এই ছবিটা যখন হয়, যখন আমরা স্ক্রিপ্ট দেখি, তখন আমরা কিন্তু প্রথমে বলেছি এটা তো এই তো প্রেম, এটা তো প্রেমের ছবি না, এটা তো যুদ্ধের ছবি, এটা আমাদের পয়েন্ট অফ ভিউ। আবার অনেকে স্ক্রিপ্টটা পড়ে বলেছেন না, এটা তো যুদ্ধের ছবি না, এটা তো প্রেমের ছবি। তার মানে এটা ওর দৃষ্টিভঙ্গি থেকে ছবিটা ও তৈরি করতে চেয়েছে, এবং আমি মনে করি এটি একটি বিনোদন ধর্মী ছবি। এটার মধ্যে বিনোদনের যে সমস্ত বিষয়গুলো থাকে তা উপস্থিত আছে, যেমন গানগুলো অসম্ভব সুন্দর সুন্দর গান, অনেক আগে এবং ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছে। এর যে বাংলাদেশে বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এক নম্বর যে হিরো, উনি এটাতে অভিনয় করেছেন, হ্যাঁ, যার এখনো কাটতি আছে আমাদের বাংলাদেশের ছবিতে। এবং এটার মধ্যে সম্প্রীতি, হিন্দু মুসলমান মিলে যে যুদ্ধ করেছে, হিন্দু মুসলমানের মধ্যে বিবাহ, এই সমস্ত বিষয়গুলো পুরো দমে আছে। তার মানে একটি ছবিতে, একটি 2 ঘন্টার একটি ছবির মধ্যে ওর দৃষ্টিভঙ্গিটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে জন্ম যে পরিচালকের, সে এইভাবে দেখতে চেয়েছে বা দেখাতে চেয়েছে আমাদেরকে, এটা আমার কাছে মনে হয়েছে। এখানে কিন্তু দুটো প্রেমের ব্যাপার আছে, একটি হচ্ছে ব্যক্তিগত প্রেম, মানব প্রেম, আর একটি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম। এই দুটি প্রেমের খুব সুন্দর একটা মিলন ঘটিয়েছে, মানে প্যারালালি দুইটা গেছে একই সঙ্গে এগিয়ে গিয়েছেন। সোহেল আরমান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ধরনের, মানে মুক্তিযুদ্ধের পটভূমিতে যখনই চলচ্চিত্র নির্মাণ করা হয়, তখন একটু ভিন্নভাবেই দেখে আমরা অভ্যস্ত, এবং অবশ্যই সরকার যে অনুদান দেয় সেটাও কিন্তু বোঝানোর জন্য যে আসলে এই ধরনের চলচ্চিত্র মূলধারার চলচ্চিত্র থেকে একটু ভিন্ন, সেই জন্য এটাকে এক ধরনের একটু পেট্রোনাইজ করা দরকার।
কিন্তু সেই জায়গায় মুক্তিযুদ্ধের পটভূমিতে যেটা সেলিম ভাই বলছিলেন যে একদম বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা, কারণ মানুষের কাছে পৌঁছানোটাও কিন্তু বাণিজ্যের একটা লক্ষ্য। ফলে বেশি মানুষকে যদি আমি কাছে যেতে চাই, ফলে বাণিজ্যটাকে আমি ঠিক নেগেটিভ অর্থে দেখতে চাই না এক্ষেত্রে। তো এই জনপ্রিয় বলুন। হ্যাঁ, জনপ্রিয় ধারার জনপ্রিয় করা। একটি চলচ্চিত্র করার জন্য, এবং যেটা সেলিম ভাই বলছিলেন যে শাকিব খান বর্তমান সময়ের 1 নম্বর নায়ক, তাকে দিয়ে এই যে উপাদানগুলি কিন্তু নতুন। মুক্তিযুদ্ধের যখনই চলচ্চিত্র হয়েছে সেখানে আমরা দেখেছি যে চরিত্র অভিনেতা হিসেবে যারা অনেক বেশি পরিচিত তাদেরকে আনার চেষ্টাটাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। গানের ব্যবহার প্রায় বলা যায় যে শূন্যের কোটায়, কিন্তু দেশপ্রেমের বিষয়গুলি গান দিয়ে যতটা প্রকাশ করা যায় অন্য কোনো মাধ্যমে হয়তো ততটা না। সেক্ষেত্রে এই যে এতগুলি বিষয় একটু ভিন্নভাবে দেখার এটা মানে প্রয়োজনটা অনুভব করলেন কিভাবে? আচ্ছা, আমি টেলিভিশনে আসলে সোহেল আরমান হিসাবে আমি প্রতিষ্ঠিত হয়েছি টেলিভিশন টিভি মিডিয়াতেই। তা দীর্ঘ 23 বছর, 92 সালে এসেছি। অনেক বছর পার হওয়ার পর সবসময় একটা অতৃপ্তি কাজ করতো যে কি করি নাই, মানে এর থেকে বেটার কি করা দরকার। তা ভাবলাম যে একটা চলচ্চিত্র করা দরকার। তাই সেই চলচ্চিত্রটার বিষয়বস্তুটা কেমন হতে পারে, তো এগুলো নিয়ে অনেক ভাবার পরে আমার কাছে একটি মনে হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধ আছে এটা আমাদের অহংকার, এবং এটা কখনো পূরণ হবে না। এটা যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, পৃথিবী বেঁচে থাকবে, 71 একটা ইতিহাসের জায়গা করে আছে এবং এটা থাকবে, এটা পূরণ হবে না। এই 71-এ যদি 30 লক্ষ শহীদ থেকে থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে 30 লক্ষ গল্প লুকিয়ে আছে। তা এখন এই গল্পগুলো কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এই একটা ছোট একটা জিনিসকে চিন্তা করতে করতে আমার চিন্তাটা বড় হওয়ার শুরু করলো। এখন আমি ভাবলাম যে এই যুদ্ধের কাহিনীটা কি করে পৌঁছে দিতে পারি বর্তমান সমাজে, কিভাবে এই যুদ্ধের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, কতটা কষ্ট করে মুক্তিযোদ্ধারা আসলে যুদ্ধ করে দেশটা ছিনিয়ে নিয়ে আসছে। তো এই সব কিছুই আমি খোঁজার চেষ্টা করেছি আমার ক্যামেরার চোখে, আমার লেখায়। তো যেরকম আমার এই ছবিটা করতে গিয়ে আরেকটা যেরকম মনে হচ্ছে, যেরকম আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে মুক্তিযুদ্ধের গানগুলো যেরকম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা নতুন কোনো গান দেশ নিয়ে করছি না কেন, যেটা জনগণের কাছে পৌঁছে যাবে। আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন কোনো কিছু ভাবছি না কেন। তারপর আমি শুরু করলাম বিভিন্ন যুদ্ধের ছবি দেখা। সবচেয়ে কাছের যুদ্ধের ছবির কথা বলি, সেভিং দ্য প্রাইভেট রায়ান, স্পিলবার্গের, তারপরে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, তারপরে পার্ল হারবার। এই ছবিগুলো যখন দেখলাম, যুদ্ধের ছবি, কিন্তু এই ছবিগুলোর ভিতরে এত মানবিক দিকগুলো ফুটিয়ে তোলে তারা, যে মা ছেলের উপরে কাহিনী, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেভিং দ্য প্রাইভেট রায়ান 7 ভাইয়ের উপরে গল্প, অথচ যুদ্ধের। তারপরে পার্ল হারবার, একটা ত্রিভুজ প্রেমের কাহিনী যুদ্ধের মধ্যে। তা আমার সেখান থেকে চিন্তা হলো যে তাহলে 30 লক্ষ গল্পের মধ্যে নিশ্চয়ই কোনো মুক্তিযোদ্ধার কোনো একটা প্রেমের গল্প বা তার পারিবারিক ভালোবাসার গল্পটা লুকিয়ে আছে। তো আমি যদি ওটাকে খুঁজে বের করতে চাই, তাহলে আমার কি কি টুলস দরকার, কাকে কাকে দরকার। তো তখন আমার স্বাভাবিকভাবেই মনে হয়েছে আমার যারা শিল্পীরা আছেন, যারা কলাকুশলী আছেন, আমি তাদেরকে আমার মনের মতো করে সাজিয়ে নিতে পেরেছি। আর বাণিজ্যর যেটা কথা বললেন, সেখানে আমি চিন্তা করছি না, আমি মূলধারার ছবি করব, আমার শাকিব খানকে নিয়ে কাজ করতে হবে। শাকিব খানের ভক্ত আছে, হয়তো শাকিব খানকে দিয়ে একটা যদি ছবি করতে পারি, শাকিব খানের ভক্তের মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে যেতে পারে। হাবিব ওয়াহিদকে নিয়েছি, তার গান অনেক পছন্দ করে এখনকার, তাকে দিয়ে যদি একটা মুক্তিযুদ্ধের গান বানানো যেতে পারে, তাহলে নিশ্চয়ই সেটাও ছড়িয়ে যাবে। তো এই যে পার্সপেক্টিভ, যে যেরকম হাসান কাকু আছেন, সেলিম ভাই আছেন, তারপর শাহিন ভাই আমাকে যে ব্যাকআপটা দিয়েছে যুদ্ধ ছবি করার জন্য, আর এটা কিন্তু আমি 5 বছর আগে শুরু করছি, মানে অনেক আগে থেকে, যদিও খুব দেরি করে আমরা এসেছি অনেকগুলো কারণে। তো এতগুলো চিন্তা নিয়ে আমি আলটিমেটলি আসতে পেরেছি, এটা আমার ভালো লাগা। তো আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে মুক্তিযুদ্ধের গল্প সারা বাংলাদেশের জায়গায় পৌঁছাতে হবে। আমরা যারা নতুন, যারা 71 বা 71-এর পরে জন্ম নিয়েছি, আমাদের ইতিহাসের কথা তো বলতেই হবে, কাউকে না কাউকে বলে যেতেই হবে।